আমি আজকে আমার এই গাছটি দেখছেন, আমি এই গাছে আজকে আমি খাবার দেব। তো গাছের গোড়ায় আমি কি কি খাবার দিই, কি কি খাবার দেওয়ার ফলে আমার গাছে এত সুন্দর ফল আসে, সেটা আমি আজকে আপনাদের দেখাবো। তো তার আগে আমি কিছু কথা বলে নিই যে খাবার ব্যবস্থাপনা কিন্তু গাছের বয়স এবং গাছের যে হেলথ কন্ডিশন সেটার উপর কিন্তু ডিপেন্ড করে আমাদের কিন্তু খাবার ব্যবস্থাপনাটা চুজ করতে হবে। তো সেক্ষেত্রে আমি আপনাদের ইতিমধ্যে একটি ভিডিও আমি দিয়েছি, আপলোড করেছি, সেখানেও কিন্তু আমি খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে আমি দেখিয়েছি। তো সেটা ছিল আমার হচ্ছে একটা 2 বছর বয়সী ড্রাগন গাছ। তো সেই জন্য আমি সেটার গোড়া থেকে মাটি তুলে নতুন করে খাবার দিয়েছিলাম। কিন্তু আপনারা এখন আমার যে গাছটি দেখছেন, এটার বয়স কিন্তু বেশি না। এই গাছটির বয়স 7 থেকে 8 মাস হবে, 7-8 মাস বয়সের একটি গাছ। সো এই বয়সের গাছের জন্য আমি কি কি খাবার দেব এবং সেক্ষেত্রে গাছের গোড়ায় আমি কি ব্যবস্থাপনাটা করব সেটা আমি আপনাদের দেখাবো। তো আপনারা আমার গাছের গোড়াটা যদি দেখেন, এখানে হচ্ছে মাটি কিন্তু আমি সার অনেকদিন আগে দিয়েছি, এখন আমাকে নতুন করে সার দিতে হবে। তো সেক্ষেত্রে আমি কিন্তু গাছের গোড়ার কোনো মাটি আমি উঠাবো না। এক্ষেত্রে যেহেতু এটার বয়স কম, যদি 2 বছর বয়স হতো তাহলে আমি মাটি উঠাতাম। এটা আমি জাস্ট হালকা করে একটু খুঁড়ে দিব, যাতে আমি এখানে নতুন খাবার দিলে সেটা ঠিক মতো খাবারটা গ্রহণ করতে পারে। আর সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখতে হবে গাছের জড়গুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়, কারণ ড্রাগন গাছের জড়গুলো কিন্তু মাটির গভীরে খুব একটা যেতে পারে না, এগুলো গাছের গোড়াতেই কিন্তু উপরে থাকে। তো খুবই সামান্য পরিমাণে খুঁচিয়ে আমি সারগুলো আমি এখানে দিব, বেশি কিন্তু খুঁচানো যাবে না, হালকা জাস্ট। নভেম্বর মাসে যখন আমি সার দিব তখন কিন্তু মার্চ মাস পর্যন্ত গাছে প্রচুর পরিমাণে ডালপালা কিন্তু চলে আসবে। তো কি কি সার আমি দিব সেটা আমি এখন আপনাদের দেখাবো। তো আপনারা দেখবেন এখানে আছে গোবর সার। ড্রাগন গাছের জন্য একটি অত্যাবশ্যকীয় একটি উপাদান, কারণ ড্রাগন গাছের গ্রোথের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে গোবর সার। তো গোবর সার আমাকে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে গাছের গোড়ায়। আর গোবর সার একটি জৈব সার, এটা আপনারা সকলেই জানেন। গোবর সার দিলে গাছের গ্রোথ খুবই সুন্দর হয়, ড্রাগন গাছের বিশেষ করে। তো গোবরের সাথে আপনারা বিভিন্ন ভিডিওতে দেখবেন অনেকে হচ্ছে হাড় গুঁড়া, শিংকুচি এগুলো ব্যবহার করে। হ্যাঁ, এগুলো আপনিও ব্যবহার করতে পারবেন, তবে হাড় গুঁড়া, শিংকুচি এগুলো কিন্তু মার্কেট প্রাইস অনেক বেশি এবং এটা কিন্তু খুব একটা অ্যাভেলেবল না, সব জায়গায় পাওয়া যায় না। তো আমাদের হাতের কাছে আমরা ইজিলি যেগুলো পাই সেগুলো দিয়েই যদি ছাদ বাগান করি তাহলে আমরা অনেক সহজেই কিন্তু ভালো একটি বাগান তৈরি করতে পারবো। তো আমি যেটা করি, হাড় গুঁড়া, শিংকুচি যেহেতু আমার কাছে নাই, থাকলে আপনারা অবশ্যই দিবেন, সেটা একটু জৈব উপায়ে, এটা খুবই ভালো। তো অনেকে হচ্ছে রাসায়নিক সার ইউজ করতে নিষেধ করে। তো আমি একটি বলি যে রাসায়নিক সার হচ্ছে যতই তারা নিষেধ করুক, তারা কিন্তু গোপনেই কিন্তু রাসায়নিক সার কিছুটা হলেও গাছে দেয়, কারণ গাছের গ্রোথের জন্য রাসায়নিক সার কিন্তু অবশ্যই দেওয়া প্রয়োজন, না হলে কিন্তু গাছে ভালো গ্রোথ হবে না। তো এই সময় আমি কি কি দেব আপনারা এখানে দেখেন, আমার কাছে আছে রাসায়নিক সারের মধ্যে, এটা হচ্ছে লাল সার। পটাশ সার গাছের বৃদ্ধির জন্য, গাছকে মজবুত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি পটাশ সার এর জন্য আমরা অবশ্যই ইউজ করব। এটা আপনি যদি দেখেন, এখানে হচ্ছে আমি একসাথে 3টি সার এখানে মিক্স করেছি। সেটা হচ্ছে সাদাগুলো হচ্ছে ইউরিয়া, এর সাথে আছে ডিএপি সার, এর সাথে কিছু টিএসপি সার রয়েছে। তো টিএসপি সার হচ্ছে গুল্ম জাতীয় গাছের জন্য টিএসপি খুবই গুরুত্বপূর্ণ। তবে যেহেতু ড্রাগন একটি লতালো জাতীয় গাছ, তো টিএসপির ব্যবহার আমরা এখানে কম করব। টিএসপির পরিবর্তে আমরা এখানে ডিএপির ব্যবহার বেশি করব। তো আমি এখানে 3টি সার একসাথে মিক্স করে নিয়েছি। আর এখানে আপনারা দেখবেন একটি সার আছে, এটা হচ্ছে আপনার ইপসাম সল্ট হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেটের একটি উপাদান। এখান থেকে ম্যাগনেসিয়াম হচ্ছে গাছ শোষণ করবে, আর ম্যাগনেসিয়াম হচ্ছে ক্লোরোফিলের মূল উপাদান। তো গাছের যে ক্লোরোফিল খাদ্য হিসেবে গাছ গ্রহণ করে, এখানে অবশ্যই ম্যাগনেসিয়ামের সরবরাহ আমাদের করতে হবে, কারণ
ম্যাগনেসিয়াম ছাড়া কিন্তু ক্লোরোফিল তৈরি হবে না। ক্লোরোফিলের যদি আমরা রাসায়নিক সংকেতটা আমরা যদি দেখি, আপনারা দেখবেন ম্যাগনেসিয়াম কিন্তু ক্লোরোফিলের সংকেতের মিডিলে থাকে। সো এটা হচ্ছে ক্লোরোফিলের মূল উপাদান। সো ইপসম সল্ট আমাদের অবশ্যই ড্রাগন গাছে আমরা ব্যবহার করার চেষ্টা করব। আর এছাড়াও আপনারা এখানে দেখবেন বোরন, এটা হচ্ছে একটি বোরন, আমি বোরন ইউজ করি। আপনারা বোরন ও জিঙ্ক এই দুটো উপাদান চেষ্টা করবেন গাছে দেওয়ার জন্য, গাছের গোড়ায়। কারণ বোরন ও জিঙ্ক এই দুটা কিন্তু ড্রাগনের খুবই পছন্দনীয় একটি সার, আমি বলবো ড্রাগন এটা খুবই পছন্দ করে। তো আমার কাছে এখন আপাতত জিঙ্ক নেই, তো আমি শুধুমাত্র বোরনটাই দিব। তো এগুলো সাথে হচ্ছে দেখবেন সানফুরান, এটা হচ্ছে ফুরাডন। ফুরাডন হচ্ছে একটি জৈব, এটা হচ্ছে একটি দানাদার কীটনাশক। আপনারা দেখবেন এই যে দানাদার একটা কীটনাশক। এটা হচ্ছে আপনি যদি গাছের গোড়ায় দেন সারের সাথে মিক্স করে, তাহলে এই গোবর সারে থাকা যে হচ্ছে মাকড়, যেমন কেঁচোর ডিম থাকে, বিভিন্ন রকম মাকড় থাকে, কেন্না বলেন, শামুক বলেন, এগুলো কিন্তু এই গোবর সারের, পচা গোবর সার থেকেই কিন্তু গাছের গোড়ায় পরবর্তীতে উৎপন্ন হয়। তো এটা দমনের জন্য পরবর্তীতে যেন কেঁচো কিংবা মাকড় না হতে পারে, সেই জন্য আমরা এই ফুরাডন এই কীটনাশকটা আমরা ইউজ করব, দানাদার কীটনাশকটা ইউজ করব। আর কেঁচোর বিষয়ে আমাদের একটা ভুল ধারণা আছে। আপনারা সবাই অনেকেই মনে করেন যে কেঁচো হচ্ছে গাছের জন্য উপকারী, কেঁচো কেন দমন করব, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। কেঁচো হচ্ছে যে সকল গাছ আপনারা বাগানে রোপণ করবেন সে সকল গাছের জন্য উপকারী, ঠিক আছে, কিন্তু টবের গাছের জন্য কিন্তু কেঁচো মারাত্মক ক্ষতিকর। সো কেঁচো আমাদের দমন করতে হবে। কেঁচো যদি থাকে সেই গাছের গ্রোথ কখনো ভালো হবে না। আপনারা আপনাদের ছাদে যদি কোনো টবে অনেক কেঁচো থাকে, তাহলে আপনারা এই জিনিসটা লক্ষ্য করলে দেখতে পারবেন। কেঁচো হচ্ছে গাছের জড় কেটে দেয় এবং গাছের গ্রোথটা নষ্ট করে দেয়। পুষ্টি উপাদানগুলো কিন্তু কেঁচো খেয়ে ফেলে, মাটির পুষ্টি উপাদানগুলো। তো এই জন্য আমাদের কেঁচো দমনের জন্য হলেও আমাদের কার্বোফুরানটা কিন্তু ইউজ করতে হবে। এই ফুরানটা আমি এখানে মিক্স করে দিলাম। আর সব সারগুলো আমি সামান্য পরিমাণ নিয়ে এখানে দিয়ে দিব। তবে রাসায়নিক সার আমরা সবসময় চেষ্টা করব কম ইউজ করার জন্য। বেশি মাত্রায় হয়ে গেলে কিন্তু গাছের ক্ষতি করতে পারে। তো আমি স্বল্প পরিমাণ, অল্প পরিমাণ আমি নিব, বেশি রাসায়নিক সার কিন্তু ইউজ করা যাবে না। আর এখানে যেহেতু তিনটা একসাথে আমি মিক্স করেছি, সো এটা আমি একটু বেশি করে নিব। তারপরেও লক্ষ্য রাখবো যেন অতিরিক্ত না হয়ে যায়। বেশি দেওয়া যাবে না। আমি নিব বোরন। বোরন গাছের ফলের জন্য, ফল ধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। বোরন অবশ্যই আপনারা দিবেন। এর সাথে আমি ইপসম সল্ট কিছু দিয়ে দিব, মিক্স করে দিব। এবার এগুলো আমি ভালো করে মিক্স করে গাছের গোড়ায় দিয়ে দিব। ভালোভাবে আপনারা এটা মিক্স করে নেবেন। ভালো করে আপনারা মিক্স করে নেবেন। আর গোবরটা আপনারা একটু শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন, একদম ভেজা গোবর আপনারা দিবেন না। আর গোবর দেওয়ার ক্ষেত্রে হচ্ছে গোবর সারটা 1 বছরের পচা গোবর কিন্তু হতে হবে, সেই বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন। কাঁচা গোবর ভুলেও আপনারা গাছে দিবেন না, এতে কিন্তু গাছ মারা যাবে। তো গোবর সারটা অবশ্যই 1 বছর পুরনো হতে হবে। তো এভাবে সারগুলো নিয়ে আমি গাছের গোড়ায় দিব। গাছের গোড়ায় দেওয়ার সময় আপনারা গাছের চারিধার দিয়ে এই সারটা ছিটিয়ে দিবেন, চারিদিকে সমান করে আপনারা সারটা দিয়ে দিবেন। সার দেওয়ার সময় আপনারা লক্ষ্য রাখবেন যেন গাছের গোড়ায় এটা চারিদিকে সমানভাবে দেওয়া যায়, কোনো দিকে যেন কম বেশি না থাকে। দিয়ে আপনারা হাত দিয়ে জিনিসটা সুন্দর করে
চারিদিকে সমান করে দিবেন সারটা। হাত দিয়ে আপনারা যতদূর সম্ভব সুন্দর করে চারি সাইডে আপনারা ছিটিয়ে দিবেন সারটা, তাহলে আমাদের সুন্দর সার ব্যবস্থাপনাটা কমপ্লিট হবে আর কি। তো সার দেওয়ার পর আমরা এখানে অল্প পরিমাণে পানি ছিটিয়ে দিব, অতিরিক্ত পানি আমরা দিব না, যেহেতু সারটা দিলাম আমরা জাস্ট উপরের সার এই উপরের অংশটুকু ভেজে এমন আমরা সামান্য পরিমাণ পানি আমরা উপরে ছিটিয়ে দিব। আর সামান্য পরিমাণ পানি দেওয়ার পর এখানে আমরা 2-3 দিন আর কোনো পানি দিব না, 2-3 দিনের পর থেকে আমরা প্রতি সপ্তাহে 1 দিন করে আবার পানি দিব। তো আপনারা এভাবে যদি আপনারা আপনাদের গাছগুলোর পরিচর্যা করেন, সার ব্যবস্থাপনাটা রাখেন, তাহলে আপনি আমার যে ভিডিওগুলো সেখানে দেখবেন পর্যাপ্ত পরিমাণে ফল আছে, ফল হয়েছিল আমার এবার এই ছাদ বাগানে, তো আপনারাও সেই পরিমাণ কিন্তু ফল পেয়ে যাবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আপনারা অবশ্যই জামিলস গার্ডেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে ড্রাগন ফল রিলেটেড বিভিন্ন ইনফরমেশন আপনারা কিন্তু পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।